সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ সরকার ফেলতে ইউএসএইডের $29 মিলিয়ন প্রকল্প অর্থ পেয়েছে যারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আসিফ নজরুলের দুর্নীতি ও প্রতারণার জীবনচক্র 18 মাসের শাসনামল তদন্তে স্বাধীন কমিশনের দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মে দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা, শিল্প ও শ্রম বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শিক্ষাগুরুর আর্তনাদ, এক জাতির নৈতিক পতনের কাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধ তারেকের আমলে দেশে ভয়াবহ রূপ নিচ্ছে মব জাস্টিস। এপ্রিলেই গণপিটুনিতে নিহত 21 ও 49 জন আহত, এমএসএফের রিপোর্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মে দিবসে সজীব ওয়াজেদ জয়ের শুভেচ্ছা, শ্রম বাজারে ধস ও বেকারত্ব নিয়ে গভীর উদ্বেগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নাটোরে ঠিকাদারকে মারধর করলেন ছাত্রদল নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল। ঠিক অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তনে সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ, আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসে প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনূসের সাগরেরা। গত 55 বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে 3.5 কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। 2024-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনূস ক্ষমতায় আসীন হন। তবে বেশিদিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন, তাঁর আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদারকি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে,
সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণ এসপিএল শীর্ষক প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর ২৯.৯ মিলিয়ন ডলারের একটি তহবিলের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফাঁস হওয়া নথিপত্রের বরাতে দাবি করা হচ্ছে, এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে দৈনিক সমকাল, বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস এবং দ্য হাঙ্গার প্রজেক্টের কাছে পৌঁছেছে। ২০২৪ সালের অগস্টে দাঙ্গায় আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্যে এই তহবিলের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নথি অনুযায়ী ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি ইউএসএআইডি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। শুরুতে এই প্রকল্পের বাজেট $১.৮ মিলিয়ন থাকলেও ২০২২ সালের জানুয়ারিতে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়। একই সঙ্গে বরাদ্দ প্রায় ১৫৫৬% বৃদ্ধি করে $২৯.৯ মিলিয়ন উন্নীত করা হয়। এই প্রকল্পের অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, এই তহবিলের অর্থ প্রধানত ৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যয় করার পরিকল্পনা ছিল। দৈনিক সমকাল হামিম গ্রুপের কর্ণধার কে আজাদের মালিকানাধীন এই পত্রিকাটিকে প্রায় $২৯,০০০ প্রদান করা হয়। তরুণ ও নারী নেতৃত্ব নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য এই উপ-অনুদান বরাদ্দ ছিল। মীর শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান বিটনিক মার্কেটিং কমিউনিকেশনসকে প্রায় $১,০২,২০০ দেওয়া হয়। তাদের দায়িত্ব ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংঘাত নিরসন বিষয়ে একটি ডিজিটাল জ্ঞান ভাণ্ডার তৈরি করা। ড বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন দ্য হাঙ্গার প্রজেক্ট তহবিলের বড় অংশ পেয়েছে। রাজনৈতিক সহিংসতা নথিভুক্ত করা এবং দলগুলিকে শান্তিপূর্ণ বিকল্পে উৎসাহিত করার জন্য সংস্থাটিকে কয়েক দফায় অর্থ প্রদান করা হয়। নথির তথ্য মতে ৫ মিলিয়ন ও ১.৫ মিলিয়নের পৃথক কিস্তিসহ মোট ২৯.৯ মিলিয়নের মধ্যে প্রায় ২৮ মিলিয়নই বিতরণ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই তহবিলের বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে সিপিএসিতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুদানের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার নামে দেওয়া এই অর্থ মূলত একজন র্যাডিক্যাল বামপন্থী নেতাকে ক্ষমতায় বসাতে ব্যয় হয়েছে। একই সময়ে এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ ডোজ এই রাজনৈতিক অনুদান কর্মসূচিটি বাতিল ঘোষণা করে। ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা যায়, কেবল উপদেষ্টা হিসেবেই নয়, তার পুরো জীবনচক্রেই রয়েছে জালিয়াতি ও নীতি বদলের অসংখ্য উদাহরণ। এমনকি নিজের আসল নাম নজরুল ইসলাম পরিবর্তন করে তিনি আসিফ নজরুল হয়েছেন বলে জানা গেছে। ছাত্রজীবনে মাঝারি মানের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে আসিফ নজরুল তৎকালীন শিক্ষক রাজনীতি ও এরশাদুল বারীর আশীর্বাদকে কাজে লাগান। শিক্ষক হওয়ার পর তিনি তার গুরুর বিরুদ্ধেই অবস্থান নেন। সাংবাদিকতা জীবনে শাহরিয়ার কবিরের সহায়তায় চাকরি পেলেও পরবর্তীকালে তার বিরুদ্ধেই কাজ করেছেন। বর্তমানে শাহরিয়ার কবির কারাবন্দী থাকলেও আসিফ নজরুল তার সহায়তায় এগিয়ে আসেননি। উপদেষ্টা থাকাকালীন নিবন্ধন অধিদপ্তরের বদলি বাণিজ্যে আসিফ নজরুলের বিরুদ্ধে
তুঘলকি কাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। 18 মাসে 403 জন সাব রেজিস্ট্রারের মধ্যে 282 জনকেই বদলি করা হয়েছে, যাদের অনেকে 4 মাসে 4 বার পর্যন্ত বদলি হয়েছেন। ঘুষের বিনিময়ে বদলি এবং টাকা না পেয়ে আদেশ স্থগিত করার মতো অসংখ্য প্রমাণ এখন সামনে আসছে। নিয়োগ বাণিজ্যেও আসিফ নজরুল রেকর্ড ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। তার সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে 33 জন ডিএজি ও 230 জন এএজি নিয়োগ দেওয়া হয়েছে, যা নজিরবিহীন। এছাড়া ঢাকার 2টি আদালতে যেখানে অল্প কয়েকজন আইন কর্মকর্তা প্রয়োজন, সেখানে তিনি 84 জন ও 61 জন করে বিপুল সংখ্যক সরকারি কৌশলী নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন। আসিফ নজরুলের ব্যক্তিগত জীবনও প্রতারণার জালে বন্যি বলে অভিযোগ রয়েছে। পিএইচডি শেষে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে বিয়ে করেন, কিন্তু পরে হুমায়ুন আহমেদ কন্যা শীলা আহমেদের সঙ্গে পরকীয়া ও বিয়েতে জড়ান। এছাড়া ইস্কাটানে মেয়ের নামে বাড়ি এবং ২৬ লাখ ভারতীয়র বাংলাদেশে চাকরি করার মতো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। জনসাধারণের দাবি, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ সহ ইউনুস সরকারের গত 18 মাসের দুর্নীতির তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা হোক। এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে 30 এপ্রিল তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। মহান মে দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুক্রবার 1 মে এক শুভেচ্ছা বার্তায় তিনি শিকাগোর বীর শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক ও শিল্প পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2018, জাতীয় শ্রমনীতি 2012 এবং গৃহকর্মী সুরক্ষা নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামী লীগ সভাপতি তার বার্তায় বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, 2024 সালের 5ই অগস্টের পর শিল্প ও কৃষিতে আমাদের দীর্ঘ 1.5 দশকের অর্জন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়কালে প্রতিহিংসার শিকার হয়ে গার্মেন্টস সহ হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে। বার্তায় আরও দাবি করা হয়, বিগত 1 বছরে প্রায় 21 লাখ শ্রমিক কর্মহীন হয়েছেন। 2025 সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় 30 লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছেন। এই পরিস্থিতিকে জাতীয় অর্থনীতির জন্য এক গভীর সংকট হিসেবে অভিহিত করেন তিনি। শেখ হাসিনা বলেন, শিল্প কারখানা বন্ধ করে এবং কর্মসংস্থান ধ্বংস করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আওয়ামী লীগ সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং থাকবে। অন্ধকার সময় কাটিয়ে দেশ আবারও উন্নয়নের ধারায় ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তার শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শ্রমজীবী মানুষের জয় কামনা করেন। 5ই অগস্ট 2024। এই তারিখটি কেবল একটি সরকারের পতনের দিন নয়, এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক অন্ধকার যুগের সূচনা। রাজপথের উত্তেজনা সেদিন শুধু রাজনৈতিক পালাবদলেই থামেনি, ঢুকে পড়েছিল শ্রেণীকক্ষেও। আর সেই ঢেউয়ে এসে গেছে দেশের হাজার হাজার শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, তারাই পরিণত হয়েছেন অপমানিত, লাঞ্ছিত, নির্বাসিত এক শ্রেণীতে। একটি ভিডিওতে শোনা যায় বুক ফাটা আর্তনাদ, ভাই, আমরা শিক্ষক মানুষ, আমাদের মারবেন না। এই কণ্ঠস্বর কোনো অপরাধীর নয়, কোনো রাজনীতিবিদের নয়, এটি এক শিক্ষকের, যিনি সেদিন নিজের ঘরেই বন্দী, ছাত্র ও বহিরাগতদের হাতে অবরুদ্ধ। এই কি সেই দেশ যেখানে শিক্ষককে বলা হতো জাতির বিবেক? মবের রাজনীতি। সরকার পতনের পর দেশে শুরু হয় এক ভয়ঙ্কর প্রবণতা, মব জাস্টিস। অভিযোগ, গুজব কিংবা ব্যক্তিগত শত্রুতা সবকিছুই হয়ে ওঠে বিচারের অজুহাত। শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বৈরাচারের দোষার তকমা লাগিয়ে ছাত্রদের উস্কে দিয়ে তৈরি হয় মব। কিন্তু প্রশ্ন হল, এই অভিযোগগুলোর কতটুকু সত্য আর কতটুকু ছিল ক্ষমতা দখলের নোংরা খেলা? আরও কিছু বিভীষিকাময় ঘটনা। 18ই অগস্ট 2024।
বরিশালের গৌরনদী উপজেলায় বিকেল প্রায় 4টায় প্রধান শিক্ষক প্রণয়কান্তি অধিকারীর বাসভবনে শতাধিক লোক হামলা চালায়। দরজা ভেঙে ফেলার চেষ্টা, পরিবারসহ অবরুদ্ধ অবস্থা। শেষ পর্যন্ত ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে উদ্ধার আসে, কিন্তু বেঁচেও হারাতে হয় চাকরি, জোরপূর্বক পদত্যাগ। 24শে অক্টোবর 2024 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সকাল 11টায় প্রধান শিক্ষক ইউনুস নবীকে অফিস কক্ষ থেকে টেনে বের করে মব। সবার সামনে মারধর, জামা ছেড়ে অপমান এবং জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর। প্রশাসনের উপস্থিতিতেই ঘটে এই লজ্জাজনক ঘটনা। 3 সেপ্টেম্বর 2024 বরিশালের গৌরনদী উপজেলায় দুপুর 12টায় শিক্ষিকা কণিকা মুখার্জি ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ 20-25 জনের একটি দল ঢুকে শিক্ষার্থীদের বের করে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ, পদত্যাগের হুমকি। একই স্থান 9 সেপ্টেম্বর 2024 রাত 3টায় তার বাড়িতে গিয়ে বলা হয়, কালই পদত্যাগ করো, না হলে জবাই করা হবে। একজন শিক্ষক রাতে নিজের বাড়িতে নিরাপদ নন। 11 আগস্ট 2024 ঢাকার ভিকারুনিসা নুন স্কুলে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও আরেক শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। বের হতে দেওয়া হয়নি। বাইরে মব, ভেতরে আতঙ্ক, শেষে জোর করে পদত্যাগ। এই ভয়াবহতার মাঝেও সবচেয়ে হতাশাজনক বিষয় রাষ্ট্রের ধীর, প্রায় অকার্যকর প্রতিক্রিয়া। অনেক ক্ষেত্রে মামলা হয়নি, তদন্ত শুরু হলেও শেষ হয়নি, পুনর্বহালের নির্দেশ থাকলেও বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষকেরা আজও নিরাপত্তাহীন, অনিশ্চয়তায় ভুগছেন। এখন প্রশ্ন, এখান থেকে উত্তরণ কিভাবে? 1. জাতীয় তদন্ত কমিশন গঠন। মবের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। কে উস্কানি দিয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে, কারা লাভবান হয়েছে। 2. দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি। আইনের শাসন ফিরিয়ে আনতে হলে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে মব সংস্কৃতি আরও বিস্তার লাভ করবে। 3. ভুক্তভোগী শিক্ষকের পুনর্বহাল ও ক্ষতিপূরণ। যাদের অন্যায়ভাবে সরানো হয়েছে তাদের সম্মানসহ ফিরিয়ে আনতে হবে, বকেয়া বেতন ও মানসিক ক্ষতিপূরণ দিতে হবে। 4. শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ। স্কুল কলেজকে রাজনৈতিক দখলমুক্ত রাখতে কঠোর নীতি প্রণয়ন জরুরি। 5. শিক্ষক নিরাপত্তা আইন প্রণয়ন। শিক্ষকদের ওপর হামলা হলে দ্রুত আইনগত সুরক্ষা ও বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। উদ্যোগ না নিলে কি ক্ষতি? যদি সরকার এখনও কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে শিক্ষা ব্যবস্থায় চরম ভাঙন তৈরি হবে। মেধাবী মানুষ শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্র। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বড় কথা, একটি মব নিয়ন্ত্রিত সমাজ গড়ে উঠবে, যেখানে আইন থাকবে কাগজে, বাস্তবে নয়। পরিশেষে বলতে চাই, যে জাতি তার শিক্ষকদের সম্মান দিতে পারে না, সে জাতি কখনোই উন্নত হতে পারে না। আজ যদি শিক্ষক নিরাপদ না হন তাহলে আগামী প্রজন্ম কখনোই নিরাপদ হবে না। শিক্ষককে বাঁচানো মানে ভবিষ্যৎকে বাঁচানো, আর যদি আজই সেই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ইতিহাস ক্ষমা করবে না। চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের MSF-এর মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে ৪৯টি গণপিটুনির ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এবং ৪৯ জন গুরুতর আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে ৩৬টি গণপিটুনির ঘটনায় ১৯ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছিলেন, যা এপ্রিল মাসে আরও বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ২১ জন এবং ফেব্রুয়ারিতে ১৮ জন গণপিটুনিতে নিহত হন, যা জনমনে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। MSF মনে করছে, এভাবে আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা স্পষ্টত ফৌজদারি অপরাধ এবং এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই গণ্য। গণপিটুনির এই বিস্তার দেশের আইনের শাসনের দুর্বলতাকে জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এপ্রিলে নিহতদের মধ্যে ৩ জনকে হত্যার অভিযোগে, ৭ জনকে চুরির অভিযোগে এবং ৭ জনকে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে পিটিয়ে মারা হয়েছে। এছাড়া ডাকাতি, জমি সংক্রান্ত বিরোধ এবং কটূক্তির অজুহাতেও একাধিক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে। একই সময় নারী ও শিশু নির্যাতনের চিত্রও ছিল ভয়াবহ। গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে এবং অন্তত ৩১২টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
এপ্রিলে ৮৯ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজনৈতিক সহিংসতা এবং কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা গত মাসের তুলনায় কিছুটা কমলেও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এপ্রিলে ৩ জন রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন এবং কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬ জনের। মহান মে দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। শুক্রবার ১ মে এক বিবৃতিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি দেশের বর্তমান শ্রমবাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই গণমানুষের অধিকার আদায়ে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের ২৫ বিঘা পর্যন্ত জমির কর মওকুফ এবং শ্রমিকদের জন্য নতুন মজুরি কমিশন গঠন করেছিলেন। বঙ্গবন্ধুর উদ্যোগেই মে দিবস জাতীয় দিবসের স্বীকৃতি পায় এবং বাংলাদেশ আইএলওর সদস্যপদ লাভ করে। বিগত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকায় উন্নীত করা হয়েছিল। এছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা সহায়তা, শ্রম বিধিমালা ২০১৫ এবং শিশু শ্রম নিরসন নীতির মতো যুগান্তকারী নীতিমালা প্রণয়ন করে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপট নিয়ে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, ২০২৪ সালের অগস্টের পরবর্তী সময়ে দেশের শ্রমবাজারে ধস নেমেছে। তিনি দাবি করেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় সহিংসতা ও দখলবাজির কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং ফ্যামিলি কার্ড সহ নিম্ন আয়ের মানুষের জন্য চালু থাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পরও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং বর্তমান সরকারের এ বিষয়ে কোনো কার্যকর পরিকল্পনা নেই। বিবৃতির শেষে তিনি বলেন, দেশের শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষা ও দারিদ্র্য বিমোচনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। শ্রমজীবী মানুষের মুক্তি ও অধিকার নিশ্চিতে দলটির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন। নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম শুভ। শুক্রবার বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের কাজ চলছে। ৮,৭৫,৪৮,৩১৭ টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ওয়ার্কস। সম্প্রতি প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে ছাত্রদল নেতা শুভ ও বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন প্রকল্প এলাকায় যান। সেখানে উপস্থিত সাব ঠিকাদার মাহবুব হোসেনের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মাহবুব হোসেনকে মারধর করেন ছাত্রদল নেতা শুভ। মারধরের কথা স্বীকার করে শুভ বলেন, স্টেডিয়ামে ৩ নম্বর ইট ও বালুর জায়গায় মাটি ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদার বলেন, আমরা ধান্দা করতে গেছি, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা থাপ্পড় মেরেছি। পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিয়মের বিষয়ে কথা বলতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শুভ রাগ করে চড় মারেন। সাব ঠিকাদার মাহবুব হোসেন বলেন, কাজে অনিয়ম থাকলে কর্তৃপক্ষকে জানানো যেতে পারে, কিন্তু সে কারণে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদলের কোনো কর্মী অনিয়মের তদন্ত করতে পারেন না। তারা বড়জোর যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে পারেন। মারধরের ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ লেবাননের নাবাতিহে ও সিডন এলাকার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
নাবাতিহের হাবুস শহরে চালানো এক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে এক শিশু ও ২ নারী রয়েছে। এছাড়া এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে সিডনের জরাইরিয়াহ শহরে পৃথক হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ নারী অন্তর্ভুক্ত রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪ জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। দেশটির বিভিন্ন মহল থেকে এই যুদ্ধবিরতি বাতিল করার আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির চলতি সপ্তাহে বলেছেন, দক্ষিণ লেবাননে কার্যত কোনো যুদ্ধবিরতি নেই, যদিও দেশের অন্যান্য অংশে তা বজায় রাখার চেষ্টা চলছে। খবর আল জাজিরার। এদিকে ইসরায়েলের জনগণের একটি বড় অংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও এই যুদ্ধবিরতির বিরোধিতা করছে। একই সঙ্গে সেনাবাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি পেলে তারা সংঘাত আরও বিস্তৃত করতে প্রস্তুত। শুক্রবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা হতাশা প্রকাশ করেন। তাদের মতে, এই যুদ্ধবিরতি ইসরায়েলি সেনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই হিজবুল্লাহর ব্যবহৃত ফার্স্ট পার্সন ভিউ ফাইবার অপটিক কেবল চালিত ড্রোন হামলায় সেনারা আহত হচ্ছেন। সেনাবাহিনীর দাবি, এসব ড্রোন মোকাবিলায় তাদের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখনও নেই। তাই লেবাননের অভ্যন্তরে আরও গভীরে প্রবেশ করে, বিশেষ করে ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানোর প্রয়োজন রয়েছে। এ কারণে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।